এখন ভাইয়া আমরা এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রমাণ বেন্ডিং পীড়ন নির্ণয়ের সূত্র সম্পর্কে আলোচনা করব। তো বেন্ডিং পীড়ন নির্ণয়ের সূত্রটা হচ্ছে, আমরা বেন্ডিং পীড়নকে মূলত এফ দ্বারা প্রকাশ করে থাকি, ঠিক আছে? তাহলে এফ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো এম ওয়াই ডিভাইডেড বাই আই। এটা আমরা বেন্ডিং পীড়নের সূত্র, এটা আমাদের প্রমাণ করতে হবে, ঠিক আছে? তো এখানে এম হচ্ছে আমাদের যে বিমের বেন্ডিং পীড়ন বের করব ওই বিমের ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্টের ভ্যালু, ওয়াই হচ্ছে আমরা হচ্ছে, আচ্ছা ওয়াই এর ভ্যালুটা আমি তোমাদের পরে বুঝাই যাচ্ছি, এখনই বুঝাইতে দেখো। আমাদের আমি একটু আগে কি বুঝাইলাম, নিরপেক্ষ অক্ষ সম্পর্কে কিন্তু তোমাদের বুঝাইলাম। তাহলে ধরো আমাদের বললো যে এই সেকশনের একটা বিমের আমাদের বেন্ডিং পীড়ন নির্ণয় করতে হবে। তাহলে আমি তোমাদেরকে সূত্রটা একটু ব্যাখ্যা করি, তারপরে আমি প্রমাণে যাই। তাহলে এটা হচ্ছে আমাদের নিরপেক্ষ অক্ষ, ঠিক আছে? তাহলে এখানে এফ ইজ ইকুয়াল টু কি হচ্ছে ভাইয়া, এম ওয়াই ডিভাইডেড বাই আই। অর্থাৎ এখানে আমরা এভাবে মনে রাখতে পারি, মাই মানে আমার, আই মানে আমি, তাহলে আমার বাই আমি, ঠিক আছে? তাহলে এম হচ্ছে আমাদের এই সেকশনের যে বিমটা আছে এই বিমের সর্বোচ্চ বেন্ডিং মোমেন্টের পরিমাণ। আর এই সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট আমরা কিভাবে বের করবো সেটা পরবর্তী স্লাইডে আমাদের আলোচনা আছে, তখন আমরা জানবো। তাহলে জাস্ট এখন তোমরা বুঝে রাখো যে এম হচ্ছে আমাদের এই বিমের সর্বোচ্চ বেন্ডিং মোমেন্টের পরিমাণ, ঠিক আছে? আর ওয়াই হচ্ছে আমাদের যে সেকশন, অর্থাৎ যে তলে এই এফ এর ভ্যালু বের করতে বলবে, এই নিরপেক্ষ অক্ষ থেকে সেই তল পর্যন্ত দূরত্ব। অর্থাৎ আমাদের যদি বিমের একদম টপে, অর্থাৎ উপরে আমাদের বেন্ডিং পীড়নের ভ্যালু বের করতে বলে, তাহলে আমাদের ওয়াই এর ভ্যালু হবে এই যেখান থেকে এই পর্যন্ত। আবার যদি এই জায়গায় বের করতে বলে, তাহলে ওয়াই এর ভ্যালু হবে এই যে নিরপেক্ষ অক্ষ থেকে এই পর্যন্ত, ঠিক আছে? আবার যদি নিচের দিকে বলে, তাহলে এখান থেকে এই পর্যন্ত এটা হবে আমাদের ওয়াই এর ভ্যালু। তাহলে আশা করতেছি ওয়াই এর ভ্যালু কোনটা সেটা তোমরা বুঝতে পারছো। অর্থাৎ নিরপেক্ষ অক্ষ থেকে যে তলে আমাদের বেন্ডিং পীড়ন বের করতে বলবে, তাহলে সেই তল পর্যন্ত দূরত্ব, উলম্বিক দূরত্বটাই হচ্ছে আমাদের এই ওয়াই, ঠিক আছে? আর আই হচ্ছে আমাদের ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে যে সেকশনের আমাদের বিম হবে, সেই সেকশনের বিমের মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে আমাদের চতুর্ভুজ হলে একটা হবে, বা আয়তাক্ষেত্র হলে একটা হবে, ত্রিভুজ ক্ষেত্রের বিম হলে একটা হবে, বৃত্তাকার বিম হলে এক রকমের মোমেন্ট অফ ইনার্শিয়া পাওয়া যাবে, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের এই সূত্রটা। তো এখন আমাদের এখানে বেশ কিছু জিনিস বুঝতে হবে এই সূত্রটা প্রমাণ করার জন্য। দেখো আমরা যখন বিমের উপর লোড প্রয়োগ করি, ঠিক আছে? অর্থাৎ ধরলাম আমরা এটা একটা বিম, এই বিমের উপর আমরা কি করব, লোড প্রয়োগ করব। তাহলে বিমটা কিন্তু এভাবে কিন্তু বৃত্তের মতো করে বেঁকে যাবে। অর্থাৎ আমরা যদি এটা কমপ্লিট করি এই বাঁকটা, তাহলে এটা দেখতে একটা বৃত্তের মতো হবে, ঠিক আছে? এটা একটা বৃত্তের মতো হবে। তাহলে এটা যেহেতু একটা পূর্ণবৃত্ত নয়, তাহলে এটা কি, এটা একটা বৃত্তের চাপ না? অর্থাৎ ধরো বিমটা যদি এভাবে এতটুকু বেঁকে যায়, তাহলে এটা কি একটা বৃত্তের অংশই তো, তাই না? এটা কিন্তু একটা বৃত্তের অংশ। এটাকে যদি আমরা কমপ্লিট করি, তখন এটা কিন্তু একটা বৃত্ত হবে। তাহলে এটা যেহেতু একটা বৃত্তের অংশ, তাহলে এটাকে আমরা কি বলতে পারবো, বৃত্তচাপ, ঠিক আছে? তাহলে এটাকে আমরা এস দিয়ে প্রকাশ করতে পারি, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু 19-এ পড়ে আসছিলাম যে বৃত্তচাপের দৈর্ঘ্য এস ইজ ইকুয়াল টু ওই বৃত্তচাপ যে বৃত্তের অংশ, ওই বৃত্তের ব্যাসার্ধ আর ইন্টু হচ্ছে এই বৃত্তচাপ, যদি আমাদের ধরলাম, আচ্ছা বৃত্তচাপ আমরা এটা ধরলাম, ঠিক আছে? তাহলে এই বৃত্তের কেন্দ্র যদি এটা হয়, তাহলে এই বৃত্তচাপ কর্তৃক কেন্দ্রে উৎপন্ন কোণের গুণফল, গুণফলের সমান। অর্থাৎ আমাদের বৃত্তচাপের দৈর্ঘ্য হবে হচ্ছে যে বৃত্তের অংশ ওই বৃত্তচাপটা, ঠিক আছে, ওই বৃত্তের ব্যাসার্ধ আর ইন্টু ওই চাপ কর্তৃক কেন্দ্রে উৎপন্ন কোণের গুণফলের সমান, ঠিক আছে? তাহলে আর ইন্টু থিটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো হচ্ছে এস, ঠিক আছে? এই বিষয়টা তোমরা একটু মাথায় রাখো। এরপর আমাদের বিকৃতি সম্পর্কে বুঝতে হবে, এবং ইলাস্টিক মডুলাস একটা সূত্র আছে, সেটা সম্পর্কে তোমাদের বুঝতে হবে। তাহলে বিকৃতি কি, ধরো একটা বস্তু আমাদের এখানে আছে, ঠিক আছে? এরকম একটা বস্তু আছে, এখানে যদি আমরা লোড প্রয়োগ করি, তাহলে কি হবে, বস্তুটার দৈর্ঘ্য কিছুটা বৃদ্ধি পাবে। তাহলে বিকৃতি আমাদের দৈর্ঘ্য বৃদ্ধি পেলে কতটুকু, এই যে এতটুকু, এটাকে আমরা ছোট এল দ্বারা প্রকাশ করতে পারি, এবং বিকৃতিকে আমরা ই দ্বারা প্রকাশ করবো, ঠিক আছে? তাহলে বিকৃতি হচ্ছে কোনো বস্তুর উপর লোড প্রয়োগের ফলে বস্তুটা যতটুকু বৃদ্ধি পাইলো, এটা ছিল এল, আর এটা ধরলাম আমাদের এল প্রাইম, ঠিক আছে? তাহলে যতটুকু বৃদ্ধি পাইলো সেটা হচ্ছে আমাদের কি হবে, এল প্রাইম মাইনাস এল ডিভাইডেড বাই আমাদের বিকৃতির পরিমাণ হবে ই ইজ ইকুয়াল টু যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পাইলো সেটা ভাগ হচ্ছে আদি দৈর্ঘ্য। তাহলে আদি দৈর্ঘ্য কত ছিল, এল, এল ছিল না আদি দৈর্ঘ্য, এল। তাহলে এর উপর লোড প্রয়োগের ফলে এটা এল প্রাইম পরিমাণ হয়ে গেল। তাহলে আমাদের এল প্রাইম মাইনাস এল ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, লিখতে পারবো হচ্ছে ছোট এল, অর্থাৎ এতটুক পরিমাণে বৃদ্ধি পাইছে, ঠিক আছে? এটাকে যদি আমরা আদি দৈর্ঘ্য এল দ্বারা ভাগ করে দিই, তাহলে আমরা ওই বস্তুর বিকৃতির পরিমাণ পাবো, ঠিক আছে? তো বিকৃতি জিনিসটা আমাদের এখানে লাগবে, সেজন্য আমি তোমাদের আগে বুঝাই দিচ্ছি। এরপর আমাদের স্থিতিস্থাপক গুণাঙ্ক ই ইজ ইকুয়াল টু আমরা কিন্তু জানি যে পীড়ন ভাগ বিকৃতি। তাহলে এখানে যেহেতু আমরা পীড়নকে এফ দ্বারা প্রকাশ করতেছি, তাহলে এফ ভাগ বিকৃতি ইজ ইকুয়াল টু
ই। ঠিক আছে, এটা কিন্তু আমরা স্ট্রাকচারাল মেকানিক্স থেকে জানে আসছিলাম। তো এই জিনিসগুলো আমাদের কিন্তু সূত্রে প্রয়োগ হবে, এই জন্য আমি আগে তোমাদের এগুলো বুঝাই দিচ্ছি। আবার আমাদের শেষে যে এখানে আমাদের ইন্টিগ্রেশন আছে, ইন্টিগ্রেশনের শেষে যে একটা অংশ আসবে সেখানে থাকবে হচ্ছে ইন্টিগ্রেশন ওয়াই স্কোয়ার ডিএ। ঠিক আছে, এটাও আমরা স্ট্রাকচারাল মেকানিক্সের যখন মোমেন্ট অফ ইনার্শিয়া ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া প্রমাণ করছিলাম, তখন আমাদের এইরকম একটা যখন মান আসছিল তখন আমরা সেটাকে বলছিলাম হচ্ছে কি আই, অর্থাৎ ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া। এটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া পাবো। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের প্রমাণের মধ্যে আসবে, আমি জাস্ট একটু তোমাদের হালকা করে এখন ধারণা দিয়ে রাখলাম। এখন আসলে আমরা প্রমাণে চলে যাই। তো প্রথমে আমাদের প্রমাণটা, আমাদের চিত্রটা বুঝতে হবে। এখানে আমাদের ধরো একটা বিম আছে, ঠিক আছে, সেই বিমের একটা ছোট একটা অংশ আমরা এখানে নিচ্ছি, নেওয়ার পর আমাদের বিমের উপর যখন লোড প্রয়োগ করা হলো তখন আমাদের বিমটা প্রাথমিক অবস্থায় এরকম সোজা ছিল, পরবর্তীতে এভাবে একটুটা বেঁকে গেল। ঠিক আছে, অর্থাৎ এর কিছুটা বেন্ডিং ঘটলো। এর ফলে কি হলো, আমাদের আমাদের এই যে এ বি অংশটা কি হলো, একটু কি হলো, দৈর্ঘ্যটা একটু বৃদ্ধি পেয়ে গেল, তাহলে এ প্রাইম বি প্রাইম হয়ে গেল তখন সেটা। আবার হচ্ছে তোমার হচ্ছে নিচে যে সিডি অংশ ছিল সেটা হয়ে গেল সি প্রাইম ডি প্রাইম। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি ঘটলো, দৈর্ঘ্য বৃদ্ধি পাইলো, তাহলে সেখানে আমাদের বিকৃতি ঘটছে, তাই না? তাহলে এই বিকৃতি থেকে আমাদের প্রমাণটা শুরু করতে হবে। এরপর আমাদের আচ্ছা, আমরা প্রমাণের ভিতরে বিষয়গুলো আলোচনা করি। চিত্রটা তোমরা একটু বুঝে নাও যে উপরে হচ্ছে একটা বিমের একটা অংশ কল্পনা করা হয়েছে, সেই অংশের উপর লোড প্রয়োগের ফলে এটা এভাবে বেন্ডিং হয়ে গেল। ঠিক আছে, বেন্ডিং হয়ে এটা এরকম বৃত্তচাপের মতো একটা অংশ এখানে হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখন আসো আমরা এখন কি করব, এখানে আমাদের জিনিসগুলো আছে যে বাংলা কথাটা তোমাদের লিখতে হবে, বা আমাদের চিত্রের যে পরিচিতি যেটা আছে সেটা সম্পর্কে তোমাদের এখানে কিছু লিখতে হবে। যেমন কি বলছে, চিত্র অনুযায়ী খুঁটির উপর উপর স্থাপিত কি বলছে, চিত্র অনুযায়ী খুঁটির উপর বিম স্থাপন করি, অর্থাৎ আমাদের একটা খুঁটির উপর, দুইটা খুঁটির উপর আমরা বিম স্থাপন করলাম। ঠিক আছে, বিম স্থাপন করার পর বিমটির এ বি সি ডি ক্ষুদ্র অংশ বিবেচনা করি, অর্থাৎ আমাদের এই ছোট অংশটা আমরা বিবেচনা করতেছি বিমের টোটাল অংশের মধ্যে থেকে। ঠিক আছে, এখন লোডের কারণে বিমের এ বি সি ডি অংশ ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তচাপের আকারে বেঁকে যাবে। অর্থাৎ আমি তোমাদের কি বলছিলাম, উপর থেকে যখন লোড প্রয়োগ করবো তখন বিমটা বেঁকে যাবে। বেঁকে যাওয়ার ফলে যে এখানে একটা বক্রাকার রেখার সৃষ্টি হবে, সেটা কি হবে, একটা বৃত্তের বৃত্তচাপ হবে। ঠিক আছে, তাহলে সেটাই বলা হয়েছে যে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তের বৃত্তচাপ আকারে এটা বেঁকে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের এই যে সিডি হচ্ছে একটা বৃত্তচাপ এখানে। ঠিক আছে, আবার আমাদের পি প্রাইম কিউ প্রাইম জিনিসটা পরবর্তীতে আসতেছে, দেখো সামনে আমি পড়ি। এরপরে বলছে দেখো যে যা এবি অংশ, আমাদের এই বিমের বিকৃতির পরে এবি অংশটা কি হয়ে গেল, এ প্রাইম বি প্রাইম হয়ে গেল, আবার সিডি অংশটা হয়ে গেল সি প্রাইম ডি প্রাইম। ঠিক আছে, এরপর নিরপেক্ষ অক্ষ হতে আমাদের দেখো কি বলছে, একটা নিরপেক্ষ অক্ষ কোনটা, এন এ। ঠিক আছে, নিরপেক্ষ অক্ষ হতে বা এই নিরপেক্ষ অক্ষটার কোনো পরিবর্তন হবে, যেটা যেটা কিন্তু আমরা নিরপেক্ষ অক্ষ সম্পর্কে আলোচনা করার সময় বলছিলাম যে নিরপেক্ষ অক্ষের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হয় না, এবং এই নিরপেক্ষ অক্ষের উপর চাপ এবং টানজনিত পীড়নও শূন্য হয়। ঠিক আছে, তাহলে আমাদের অবশ্যই তাহলে এখানে কি হবে, নিরপেক্ষ অক্ষটার কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ পূর্বে যে এন এর ভ্যালু ছিল, এন এর ভ্যালু যত ছিল, যত মিটার ছিল বা যত একক ছিল, পরবর্তীতেও এই এন এর ভ্যালুটা ওই একই পরিমাণই থাকবে, এর কোনো পরিবর্তন হবে না এখানে। তাহলে এখানে আমাদের দেখো কি বলছে, পরিবর্তন যদি না হয় তাহলে আমাদের এখানে বলা হয়েছে যে এই ও কেন্দ্র থেকে এই আমাদের নিরপেক্ষ অক্ষ পর্যন্ত যে আমাদের দূরত্ব, এটা আমাদের একটা বৃত্তের ব্যাসার্ধ ধরা হয়েছে, সেটা হচ্ছে আর, অর্থাৎ এই আমাদের নিরপেক্ষ অক্ষটা যে বৃত্ত সৃষ্টি করবে এখানে, সেই বৃত্তের ব্যাসার্ধ হবে হচ্ছে আর। ঠিক আছে, এরপর আমাদের কি বলেছে দেখো, এন এ হতে ওয়াই দূরত্বে আমাদের এন এর সমান্তরাল করে পি কিউ একটা ক্ষুদ্র ফালি বিবেচনা করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের প্রমাণ করার জন্য কি করতে হবে, এই নিরপেক্ষ অক্ষ থেকে এই যে ওয়াই দূরত্বে পি কিউ একটা ক্ষুদ্র ফালি বিবেচনা করতে হবে। এই ধরনের প্রমাণ কিন্তু আমরা স্ট্রাকচারাল মেকানিক্সের তোমার এই যে মোমেন্ট অফ ইনার্শিয়ার প্রমাণগুলোর ক্ষেত্রে দেখছিলাম যে ছোট একটা ক্ষুদ্র স্ট্রিপ বা ফালি বিবেচনা করে আমরা প্রথমে ওই অংশের জন্য পীড়ন মোমেন্ট অফ ইনার্শিয়া বের করে ইন্টিগ্রেশন করে সম্পূর্ণ অংশের জন্য বের করছিলাম। তো এখানেও সেম জিনিস করব, আমরা এই ক্ষুদ্র অংশের জন্য আগে পীড়নের পরিমাণ বের করব, বা ক্ষুদ্র অংশের জন্য প্রথমে আগে বের করব, তারপরে আমরা সেটাকে ইন্টিগ্রেশন করে সম্পূর্ণ অংশের জন্য বের করব। ঠিক আছে, তাহলে এখানে আমাদের যে জিনিসটা বলছে যে এন এ অক্ষ হতে, অর্থাৎ নিরপেক্ষ অক্ষ হতে ওয়াই দূরত্বে আমরা কি করব, এন এর সমান্তরাল করে পি কিউ অংশ একটা ছোট ফালি বিবেচনা করব। ঠিক আছে, তাহলে কি হবে দেখো, বিম যখন বেঁকে যাবে তাহলে কি ফালিটাও কি হবে, অবশ্যই বেঁকে যাবে, তাই না? তাহলে বেঁকে যাওয়ার ফলে তখন আমাদের এই পি কিউটা হয়ে যাবে পি প্রাইম কিউ প্রাইম। ঠিক আছে, অর্থাৎ এটা এভাবে বেঁকে যাওয়ার পর এর অবস্থানের একটু পরিবর্তন হবে বা দৈর্ঘ্যের একটু বৃদ্ধি ঘটবে। ঠিক আছে,
তাহলে এখন দেখো বিবেচনা করি এবং বাঁকের পরে এটা পি প্রাইম কিউ প্রাইম হবে এখানে, ঠিক আছে। এবারে দেখো বাঁক হওয়ার পূর্বে আমাদের যে এবি অংশ ছিল, এই যে এবি অংশ, তারপর এন এ অংশ, তারপর সিডি অংশ, এবার পি কিউ অংশ, এই সবগুলো অংশ কি দৈর্ঘ্য কি ছিল, সমান ছিল না? তখন তো এখানে তখন তো তোমার হচ্ছে বিমটা তো বেঁকে যায় নাই, তাহলে তো এখানে বিকৃতি হবে না, তাহলে তখন এই সবগুলো দৈর্ঘ্যই সমান ছিল। কিন্তু বেঁকে যাওয়ার পর কি হলো, আমাদের পি প্রাইম আছে, আমাদের কিউ প্রাইম এবং পি প্রাইম কিউ প্রাইম এবং আমাদের যে পি প্রাইম এবং কিউ প্রাইমের যে দৈর্ঘ্য হবে সেটা আমাদের কি হবে, অবশ্যই পূর্বের যে দৈর্ঘ্য ছিল তার থেকে কি হবে, বড় হবে, কারণ কি এখানে বিকৃতি ঘটছে বস্তুটার। তাহলে আমাদের এখানে যেহেতু এখন এই জিনিসটা কি হলো, আমাদের এই পি কিউ অংশটা বর্ধিত হয়ে গেল, তাহলে পি কিউ অংশের আমরা কি বের করব, বিকৃতির পরিমাণ বের করব, ঠিক আছে। তাহলে সেটাই বলছে যে যদি পি কিউ অংশের বিকৃতি ই হয় তবে আমাদের কি লিখতে পারবো, যে ই ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, যেটা আমরা একটু আগে দেখলাম যে যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে বা কমে গেছে সেটার পরিমাণ ভাগ হচ্ছে আদি দৈর্ঘ্য। তাহলে এখানে আমাদের দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে কতটুকু পরিমাণে, আমাদের পূর্বে ছিল পি কিউ পরিমাণে, বড় হয়ে গেছে হচ্ছে পি প্রাইম কিউ প্রাইম পরিমাণ। তাহলে পি প্রাইম কিউ প্রাইম থেকে যদি আমরা পূর্বের দৈর্ঘ্যটা বাদ দিই পি কিউ, তাহলে কতটুকু বড় হয়েছে সেটা পাইলাম, এবং ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য কত ছিল পি কিউ এর, এই পি কিউ পরিমাণ, তাহলে এটাকে আমরা আবার পি কিউ দিয়ে ভাগ করে দিলাম। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা এই যে এখানে বলছিলাম কি, যে আমরা লোড প্রয়োগের পূর্বে আমাদের এই এ বি, এন এ এবং সিডি এবং পি কিউ এই সবগুলোর দৈর্ঘ্য সেম ছিল। তাহলে এখানে আমরা এই পি কিউ এর পরিবর্তে আমরা এন এ লিখতে পারি না, আবার এখানে এই পি কিউ এর পরিবর্তেও কিন্তু আমরা এন এ লিখতে পারি, ঠিক আছে। তাহলে আমরা এটা এখন চেঞ্জ করে লিখব, তাহলে পি প্রাইম কিউ প্রাইম মাইনাস এন এ ডিভাইডেড বাই এন এ, ঠিক আছে। এখন একটা জিনিস ভালোভাবে খেয়াল করো, ঠিক আছে। আমাদের এই তোমাদের আমি একটু আগে যেটা বললাম যে বিম যখন বেঁকে গেল, ঠিক আছে, এভাবে যখন বেঁকে গেল, তাহলে এটা একটা বক্ররেখার সৃষ্টি করলো, এবং এই বক্ররেখাটা একটা বৃত্তের অংশ। তাহলে এই বৃত্তের যেহেতু এটা অংশ, তাহলে এটাকে আমরা কি বলতে পারবো, বৃত্তচাপ, ঠিক আছে। তাহলে বৃত্তচাপের দৈর্ঘ্য আমরা কিভাবে বার করলাম ভাইয়া, একটু আগে কিন্তু সূত্র দিয়ে দেখাই দিলাম যে ওই বৃত্তচাপ কর্তৃক কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা, এবং ওই বৃত্তচাপ পূর্ণ করলে যে বৃত্ত হবে সেই বৃত্তের ব্যাসার্ধের গুণফলই হবে হচ্ছে বৃত্তচাপের পরিমাণ। তাহলে এখানে আমাদের দেখো যে পি কিউ যে অংশটা আছে, পি প্রাইম কিউ প্রাইম, এই অংশটার আমাদের ব্যাসার্ধ কি হবে, এই ও থেকে নিরপেক্ষ অক্ষ পর্যন্ত আমরা ব্যাসার্ধ ধরেছিলাম আর, এই যে এখানে দেখো আমরা ব্যাসার্ধ ধরেছিলাম কত, এনও ইজ ইকুয়াল টু আর, ঠিক আছে। তাহলে আমাদের এই পি কিউ অংশটা যেহেতু এই নিরপেক্ষ অক্ষ থেকেও আবার ওয়াই পরিমাণ দূরে অবস্থান করতেছে, তাহলে আমাদের এই পি কিউ অংশের জন্য ব্যাসার্ধের পরিমাণ কি হবে, এই আর এর সঙ্গে ওয়াই যোগ করে দিলেই তো আমরা নিরপেক্ষ অক্ষ থেকে যেহেতু ওয়াই পরিমাণ দূরত্বে এই ফালিটা অবস্থান করতেছে, তাহলে এই আর এর সঙ্গে ওয়াই যোগ করে দিলেই এই ফালি কর্তৃক উৎপন্ন যে বৃত্তটা এখানে তৈরি হবে সেটার ব্যাসার্ধের পরিমাণ পাবো, ঠিক আছে। তাহলে আমাদের ওইটার জন্য, অর্থাৎ এই পি প্রাইম কিউ প্রাইমটা কি একটা বৃত্তচাপ না, বৃত্তচাপ কিন্তু, তাহলে এটার জন্য আমরা দৈর্ঘ্য পাবো, অর্থাৎ এই বৃত্তচাপের পরিমাণটা পাবো হচ্ছে আর প্লাস ওয়াই ইন্টু থিটা। তাহলে দেখো এই যে এখান থেকে এই যে পি কিউ পর্যন্ত যে ডিস্টেন্সটা আছে এটা হবে হচ্ছে আর প্লাস ওয়াই, এবং এই পি কিউ কেন্দ্র উৎপন্ন করতেছে কি পরিমাণ কোণ, থিটা পরিমাণ কোণ। তাহলে আমাদের থিটা এবং এই ব্যাসার্ধ আর প্লাস ওয়াই এর গুণফলই হবে হচ্ছে এই পি প্রাইম কিউ প্রাইম বৃত্তচাপের দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে এখানে আমরা এটাকে লিখতে পারবো হচ্ছে আর প্লাস ওয়াই ইন্টু থিটা মাইনাস, এখন এন এর ক্ষেত্রে দেখো এন এ পর্যন্ত আমরা ব্যাসার্ধ কি ধরছিলাম আর, এবং এই এন এটাও কেন্দ্র উৎপন্ন করতেছে কি পরিমাণ কোণ, থিটা পরিমাণ কোণ। তাহলে এটার পরিমাণ হবে আর ইন্টু থিটা, তাহলে নিচেও যেহেতু এন এ ছিল এটা হবে আর ইন্টু থিটা। তাহলে এখন আমরা যদি এটা ক্যালকুলেশন করে ফেলি তাহলে দেখো কি হবে, এখান থেকে আমরা যদি থিটা এখানে গুণ করে দিই তাহলে উপরে হবে হচ্ছে আর থিটা মাইনাস ওয়াই থিটা প্লাস মাইনাস আর, এটা প্লাস ছিল আর থিটা, ঠিক আছে, আর নিচে ছিল হচ্ছে আর থিটা। তাহলে এখান থেকে এই প্লাসের মাইনাসের আর থিটা এবং প্লাসের আর থিটা যদি কেটে যায় তাহলে হবে হচ্ছে ওয়াই থিটা ডিভাইডেড বাই আর থিটা। তাহলে ইজ ইকুয়াল টু আমরা এখান থেকে যদি থিটা থিটা কেটে দেই তাহলে ওয়াই বাই আর, তাহলে এটাই কিন্তু আমরা ইজ ইকুয়াল টু লিখতে পারবো ওয়াই বাই আর। তাহলে এটাকে আমরা কি দেবো, 1 নাম্বার সমীকরণ দেব। এখন তাহলে আমরা এখান থেকে ই এর ভ্যালু কিন্তু পেয়ে গেলাম। এখন আমি তোমাদের একটু আগে কি বললাম, স্থিতিস্থাপক গুণাঙ্ক, এটাকে আমরা ই দিয়ে প্রকাশ করি। তাহলে এখানে তোমরা লিখবা উই নো স্থিতিস্থাপক গুণাঙ্ক, তোমরা বাংলা একটু লিখে নিবা, স্থিতিস্থাপক গুণাঙ্ক ই ইজ ইকুয়াল টু, আমরা জানি পীড়ন হচ্ছে এখানে এ, বিকৃতি হচ্ছে ই, তাহলে পীড়ন ভাগ বিকৃতি।
তাহলে ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা যদি ই এর ভ্যালুটা বের করে নিতে পারি তাহলে কি লিখতে পারবো, দেখো এখান থেকে আমরা এটা লিখতে পারি না, ইটাকে এই পাশে পার করে দেই এবং এই স্থিতিস্থাপক গুণাঙ্কের বড় হাতের এটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে ই ইজ ইকুয়াল টু হবে হচ্ছে এফ বাই ই। তাহলে এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। তাহলে দেখো তো এখানে ই ইজ ইকুয়াল টু পেলাম ওয়াই বাই আর এবং এখানে ই ইজ ইকুয়াল টু পেলাম এফ বাই ই। তাহলে এখান থেকে আমরা এই দুইটাকে সমান লিখতে পারবো না, অর্থাৎ ওয়াই বাই আর ইজ ইকুয়াল টু এফ বাই ই লিখতে পারবো কি, লিখতে পারবো কিন্তু। তাহলে আমরা এখানে লিখবো 1 ও 2 নং সমীকরণ হতে, ঠিক আছে, হতে কি লিখতে পারবো যে ওয়াই বাই আর ইজ ইকুয়াল টু এফ বাই ই লিখতে পারবো কি, লিখতে পারবো কিন্তু। এরপরে দেখো আমাদের এখান থেকে আমরা কিসের ভ্যালু বের করে নিব, এফ এর ভ্যালুটা বের করে নিব। তাহলে এফ এর ভ্যালু এখান থেকে আমরা এফটাকে এই পাশে রেখে ইটাকে এই পাশে পার করে দেই, তাহলে এফ ইজ ইকুয়াল টু লেখা যাবে কি ই ওয়াই ডিভাইডেড বাই আর, ঠিক আছে, এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিলাম। এখন এখানে আমাদের আরেকটা জিনিস আমরা এখান থেকে বের করে রাখতে পারি, সেটা হচ্ছে যে ই বাই আমাদের আর এর যে একটা ভ্যালু আছে এটা আমরা এখান থেকে বের করে নিতে পারি, অর্থাৎ আমরা ই বাই আর মানটা এখান থেকে বের করে রাখবো, অর্থাৎ জিনিসটাকে আমরা এভাবে রাখবো, এখান থেকে আরেকটা লাইন আমরা এখানে করে রাখবো, এটা পরবর্তীতে আমাদের কাজে লাগবে, যে এখান থেকে আমরা ওয়াইটাকে এই পাশে পার করে দিই, তাহলে এফ বাই ওয়াই ইজ ইকুয়াল টু ই বাই আর, এই লাইনটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে, তোমরা এটা এখানে বের করে রেখে দিবা, ঠিক আছে, এটা তোমরা 4 নম্বর সমীকরণ দিয়ে দিতে পারো। এরপরে আসো আমরা এখান থেকে কি করব, আমাদের এই যে ক্ষুদ্র অংশটা আছে, ক্ষুদ্র অংশটার আমরা ক্ষেত্রফল একটা ধরে নিব, ঠিক আছে, যেহেতু এটা একটা ক্ষুদ্র অংশ তাহলে আমরা এটার ক্ষেত্রফল কি ধরতে পারবো, ডি এ ধরতে পারি। তাহলে পি কিউ ক্ষুদ্র অংশের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু আমরা ধরলাম হচ্ছে ডি এ, ঠিক আছে। এখন আমরা কিন্তু পীড়নের একটা সূত্র জানতাম, পীড়ন ইজ ইকুয়াল টু আমরা কি জানি ভাইয়া, প্রতি একক ক্ষেত্রফলে প্রতিরোধী বলের পরিমাণ। তাহলে আমরা মোট বলকে যদি আমরা মোট ক্ষেত্রফল দ্বারা ভাগ করি তাহলে আমরা কি পাবো, পীড়ন পাবো। তাহলে এখানে লিখবা উই নো পীড়ন ইজ ইকুয়াল টু বল ভাগ ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে এখানে আমাদের পীড়ন হচ্ছে এফ এবং বল হচ্ছে বড় হাতের এফ এবং ক্ষেত্রফল হচ্ছে ডিএ, ঠিক আছে, যেহেতু ক্ষুদ্র অংশের জন্য আমরা ক্ষেত্রফলটা বিবেচনা করতেছি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা এই বলের এফ এর পরিমাণটা বের করে নিব, অর্থাৎ এখানে আমাদের কি পরিমাণ বল কাজ করতেছে সেটার পরিমাণ বের করে নিব। তাহলে কি করতে পারবো, এফ ইজ ইকুয়াল টু আমরা ডিএটাকে লাস্টের পাশে পার করে দিব এফ ডিএ, ঠিক আছে। তাহলে ঠিক আছে, এখন আমরা কি করব, এখানে আমরা মোট বলের পরিমাণ পাইলাম এই ক্ষুদ্র অংশের জন্য, ঠিক আছে। এখন আমরা এই বলের মোমেন্ট নির্ণয় করব। তাহলে মোমেন্ট আমরা কই থেকে নির্ণয় করব, এই নিরপেক্ষ অক্ষ সাপেক্ষে এই এফ বলের আমরা মোমেন্ট নির্ণয় করব এই প্রমাণের সুবিধার্থে, ঠিক আছে। তাহলে মোমেন্ট ইজ ইকুয়াল টু আমরা কি জানি ভাইয়া, মোমেন্ট এম ইজ ইকুয়াল টু জানি বল গুণন লম্ব দূরত্ব, ঠিক আছে। তাহলে এখানে আমাদের বল এফ ইজ বিএফ আমরা পাইছি এবং লম্ব দূরত্ব কতটুকু আছে দেখো তো, নিরপেক্ষ অক্ষ থেকে পি পরিমাণ যে ফালিটা আছে পিকিউ পরিমাণ সেটার দূরত্ব হচ্ছে ওয়াই পরিমাণ। তাহলে আমাদের এই এফ ইন্টু ওয়াই হবে হচ্ছে আমাদের নিরপেক্ষ অক্ষের সাপেক্ষে এফ বলের মোমেন্ট। তাহলে এন এর সাপেক্ষে মোমেন্ট কি হবে, এখানে আমাদের যেহেতু ক্ষুদ্র অংশের মোমেন্ট বের করতেছে তাহলে সেটা কি হবে, ডিএম হবে, ইজ ইকুয়াল টু হবে হচ্ছে আমাদের এফ ইন্টু ওয়াই। এখন আমরা এখানে এফ এর পরিবর্তে এফ ডিএ লিখতে পারি, অর্থাৎ ছোট হাতের এফ ডিএ ইন্টু এর সঙ্গে ছিল ওয়াই, এটা আমরা লিখতে পারি, তাই না, লিখতে পারি কিন্তু। তাহলে এখান থেকে কিন্তু আমরা দেখো মোমেন্টের পরিমাণ পেয়ে গেলাম। এখান থেকে এখন আমরা কি করব, এই এফ এর যে ভ্যালু আছে এখানে দেখো আমরা এফ এর ভ্যালু বার করছিলাম সেটা এখানে আমরা বসায় দিব। তাহলে এখানে আমরা ডিএম ইজ ইকুয়াল টু আমরা এখানে ডাইরেক্ট লিখতে পারি কি, লিখতে পারি হলো ইউআই ডিভাইডেড বাই আর, আর এখানে ছিল একটা ওয়াই ডিএ, ঠিক আছে। তাহলে এটা যদি তোমরা আরো শর্ট করো তাহলে পাবা হলো ই এই দুইটা ওয়াই গুণ হয়ে যাবে ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই আর ডিএ। তাহলে এটা আমরা ছোট অংশের জন্য মোমেন্টের পরিমাণ পাইলাম। এখন আমরা ইন্টিগ্রেশন করে বিমের সম্পূর্ণ অংশের জন্য মোমেন্টের পরিমাণ বের করব। আমরা এখন কি করছি, এটা ক্ষুদ্র অংশের জন্য মোমেন্ট বের করছি, এখন আমরা ইন্টিগ্রেশন করে কি করব, সম্পূর্ণ অংশের জন্য মোমেন্ট বের করব। তাহলে এখানে তোমরা লিখবা সম্পূর্ণ অংশের
মোমেন্ট। ঠিক আছে, সেটা কি হবে? ইন্টিগ্রেশন, এই পাশে যদি আমরা ডিএম কে ইন্টিগ্রেশন করি এবং এই পাশে আমাদের কিসে ইন্টিগ্রেশন করতে হবে? ইওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই আর ডিএ কে ইন্টিগ্রেশন করতে হবে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা ইন্টিগ্রেশন যদি করি তাহলে এখান থেকে আমাদের যে কনস্ট্যান্ট ভ্যালুগুলো আছে যেমন ই এবং আর এর মান, এগুলোকে আমরা কি করব? বাহিরে নিয়ে চলে যাব। তাহলে এখানে আমাদের ডিএম কে ইন্টিগ্রেশন করলে হবে হলো এম, এবং এই পাশে ই এবং আর আমাদের হচ্ছে কনস্ট্যান্ট, এগুলোর কোনো পরিবর্তন নেই, আর ওয়াই স্কোয়ার ডিএ। এই জিনিসটা সম্পর্কে কিন্তু আমি একটু আগে তোমাদের বলছিলাম যে আমরা যখন স্ট্রাকচারাল মেকানিক্সে মোমেন্ট অফ ইনারশিয়ার প্রমাণ করছিলাম, সেখানে আমরা ওয়াই স্কোয়ার ইন্টু ডিএ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারতাম কি, এটা সমান সমান লিখতে পারতাম হচ্ছে আমাদের মোমেন্ট অফ ইনারশিয়া আই। ঠিক আছে, আই ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারতাম ইন্টিগ্রেশন ওয়াই স্কোয়ার ডিএ। তাহলে এখানে আমরা এই ওয়াই স্কোয়ার ডি এর পরিবর্তে কি লিখে দেবো? আই লিখে দেবো। তাহলে এখানে আমরা লিখবো ই আর ইন্টু আই। ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল করো, আমাদের এখানে আমরা এম ইজ ইকুয়াল টু কি পেলাম? ই আর ইন্টু আই। এখন আমাদের এই যে ই বাই আর এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো? এই যে 4 নম্বর সমীকরণটা তোমরা খেয়াল করো তো, ই বাই আর ইজ ইকুয়াল টু লিখতে পারবো এফ বাই ওয়াই। ঠিক আছে, তাহলে এখানে আমরা এম ইজ ইকুয়াল টু লিখবো হলো ই বাই আর এর পরিবর্তে লিখবো হচ্ছে এফ বাই ওয়াই ইন্টু আই। ঠিক আছে, তাহলে দেখো আমরা কিন্তু প্রমাণের একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমি একটু এখানে জায়গা যেহেতু শেষ হয়ে যাচ্ছে, আমি সাইডে লিখি এটা একটু, এখান থেকে আমরা এখানে আসলাম। তাহলে এখানে আমরা দেখো তো কি আমাদের সূত্রে কি ছিল? এফ ইজ ইকুয়াল টু এম ওয়াই বাই আই। তাহলে আমাদের দেখো এফটাকে ফ্রি করা লাগতেছে, তাহলে এই পাশ থেকে আমরা যদি ওয়াইটাকে ওই পাশে নিয়ে যাই তাহলে এই পাশে ছিল ভাগ অবস্থা, এই পাশে আসলে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তাহলে এখানে আমরা এফ ইজ ইকুয়াল টু লিখতে পারবো এম ওয়াই, এবং এই পাশে আই ছিল গুণ অবস্থায়, এই পাশে নিয়ে গেলে হয়ে যাবে ভাগ। তাহলে দেখো এম ওয়াই বাই আই প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, প্রমাণিত কিন্তু আমাদের হয়ে গেল। তাহলে আশা করতেছি তোমরা খুব সহজে সূত্রটা বুঝতে পারছো। আমি যতটুকু সম্ভব সহজ করে বোঝানোর চেষ্টা করছি। তোমরা যদি না বুঝে থাকো তাহলে ক্লাসটা তোমরা আরেকবার রিপিট করতে পারো, আর অবশ্যই তোমরা এগুলো খাতায় নোট করে ফেলবা। আর আমি তোমাদের এই বিষয়গুলোর উপর হ্যান্ড নোট আমি আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করব বা ফেসবুক পেজে পোস্ট করব। আমি লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে বা পিন কমেন্টে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে আমাদের পেজে যুক্ত হয়ে যাবা। সেখানে তোমরা নিয়মিত বিভিন্ন বিষয়ের আপডেট, কখন আমি কোন ক্লাসগুলো আপলোড করব এবং আমাদের কারিগরি বোর্ড সম্পর্কিত যাবতীয় নোটিশগুলো যেগুলো থাকবে তোমরা সেখানে দেখতে পারবা। ঠিক আছে, তো আশা করতেছি তোমরা প্রমাণটা বুঝতে পারছো। এখন আমি তোমাদের পরবর্তীতে আরো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রমাণ, আমাদের এখানে কি ছিল? বেন্ডিং পীড়ন নির্ণয়ের সূত্রের পরবর্তীতে আমি তোমাদের প্রমাণ করাই দেবো হচ্ছে শেয়ার পীড়ন নির্ণয়ের সূত্র। ঠিক আছে, তো চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই।